হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি যাচ্ছি মায়াপুর আমার ফ্রেন্ডসদের সাথে। তো এটা হচ্ছে আমাদের একদিনের ট্রিপ। তো আপনারাও যদি একটা দিনের জন্য যদি আপনি মায়াপুর গিয়ে ঘুরে আসতে চান, কোন হোটেলে সবথেকে কম দামি বা কোথায় কখন কি গেলে কখন কোথায় কি খেতে পাবেন বা কোথায় কোথায় ঘোরার জায়গা আছে বা স্পটস আছে, ওগুলো জানার জন্য আপনি এই ভিডিওতে আমাদের সাথে থাকুন। তো আমি আছি এখন হাওড়াতে, যেখানে সকাল 8টাতে একটা ট্রেন আছে কাটোয়া লোকাল। তো আমি এখান থেকে যাচ্ছি আর আমার বাকি কিছু বন্ধুরা যাচ্ছে শিয়ালদা থেকে, ওটাও কাটোয়া লোকাল এটাও কাটোয়া লোকাল। আপনাদের যেটা সুবিধা হবে আপনারা সেখান থেকে ট্রেন ধরতে পারেন। তো হাওড়া থেকে ব্যান্ডেল যাওয়ার পথে আমি জানতে পারলাম যে আমার যে বাকি বন্ধুদের যেই ট্রেনটা যেটা কি শিয়ালদা থেকে ছেড়েছে সেটাও ঠিক আমাদের পিছনই আসছিল। আমরা যখন ব্যান্ডেল ছেড়ে গেলাম তখন তারা ব্যান্ডেল ঢুকছিল, ওরা আমাকে কল করে বলল যে আমরা কোথায় আছি কি না, তো নেমে যেতে বললো, দিয়ে ওদের ট্রেনে উঠে যেতে বললো, দিয়ে আমরাও এটাই করলাম। তো ব্যান্ডেলের পরের স্টেশন বাঁশবেড়িয়া। তো আমরা বাঁশবেড়িয়াতে নেমে, আমরা বলতে আমি আর আমার এক বন্ধু এখানে হাওড়া থেকে ট্রেনে উঠেছিলাম, তো আমরা বাঁশবেড়িয়াতে নেমে ওদের ট্রেনে উঠে পড়েছিলাম। আর এই যে আমার বন্ধুগুলো সবাই রয়েছে, আমরা 6 জন। তো বেশ ওদের সাথে গল্প করতে করতে যেতে যেতে ঠিক সময়টা পেরিয়ে গেল আর আমরা এরকম করতে করতে বিষ্ণুপ্রিয়াতে ঢুকে গেলাম। ট্রেনটা অনেকটাই লেট করেছিল, মোটামুটি আধ ঘন্টা তো লেট করেই ছিল। তারপর আমরা স্টেশনে নেমে একটা টোটো ধরে বোড়ালঘাটের দিকে রওনা দিয়েছিলাম। বোড়ালঘাট অবধি ভাড়া হচ্ছে 10 টাকা। আমরা চাইলে নবদ্বীপেও নামতে পারতাম, কিন্তু বিষ্ণুপ্রিয়াতে নামার একটাই কারণ, ওই ঘাটটা আমরা যে ঘাটে যাচ্ছি সেটা বিষ্ণুপ্রিয়া থেকে বেশি কাছে। ঘাটের দিকে যেতে যেতে বেশ কয়েকটা মন্দির দেখলাম, খেয়ে বেশ ভালোও লাগলো। তো বেশ গল্প করতে করতে আমরা ঘাটে পৌঁছে গেছিলাম, আর ঘাটে পৌঁছে আমরা অনেকগুলো হনুমানও দেখতে পেয়েছিলাম। তো আমরা এক বান্ধবী আসছিল বলে আমরা ওয়েট করছিলাম তার জন্য। তো মায়াপুরের ভিউ দেখার জন্য আমরা ঘাটের সাইডে চলে এসেছিলাম, আর ওখান থেকে যা দুর্দান্ত ভিউটা পাচ্ছিলাম আপনাদেরকে কি বলবো। আমরা তো জাস্ট ওখান থেকেই দেখে জাস্ট আমরা এক্সাইটেড হয়ে পড়েছিলাম। ঘাটের টিকিট হলো পার হেড 10 টাকা দিয়ে। আমার সেই বান্ধবীটা এলো, তার বাড়ি ওখানেই ছিল। আর আসার পর আমরা ঘাটের দিকে এগিয়ে যাচ্ছিলাম, যখন এতগুলো হনুমান দেখতে পেয়েছিলাম, ও মাই গড, কাজ ধরতে পারতাম হনুমানগুলোকে। আর এই হলো সেই আমার বান্ধবী। আমরা স্কুল লাইফে 2 বছরই আমরা একসাথে ছিলাম। তো এটা আনলে আমাদের 7 বছর পর দেখা হচ্ছে। আর এটা হচ্ছে আমার পুরো গ্রুপ। তারপর দিয়ে কিছু ছবি টবি তোলার পর আমরা ওখান থেকে আমাদের ফেরিঘাটটা মানে আমাদের লঞ্চটা ছেড়ে দিয়েছি। তবে আপনাদেরকে একটা কথা বলে দিই, এই ঘাট থেকেই সেই নদীটা, ফেমাস নদীটা দেখা যায়, যেখানে দুটো নদী এসে মিক্স হয়। একটা হলো জালাঙ্গীর নদী আর একটা হলো ভাগীরথী নদী, যেটা কি বলে গঙ্গা। জালাঙ্গীর নদীটা হচ্ছে যেটা ডার্ক ওয়াটার, যেটাকে এক ব্ল্যাক ওয়াটার বলা যায়। আর ভাগীরথী মানে গঙ্গাটা তো আপনারা জানেন। এই যে নদীটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে গঙ্গা, আর এই নদীটা হলো জালাঙ্গীর নদী, যেটা কি বলে ব্ল্যাক ওয়াটার। দুটো নদীকে দেখে আপনারা নিশ্চয়ই পার্থক্য বুঝতেই পারছেন। আমরা তো এই নদীর ভিউটা পেয়ে খুবই আনন্দিত হয়েছিলাম। তারপর আমরা মায়াপুর ঘাটে পৌঁছে গেলাম, দিয়ে কিছুটা পথ হেঁটেই আমরা ওখানে জগন্নাথের মন্দির দেখতে পাই, যেখান থেকে আমরা জগন্নাথের দর্শন করতে গেছিলাম। জগন্নাথকে যা সুন্দর দেখতে, আপনারা দেখলে তো পুরো মানে কি বলবো, আমরা তো জাস্ট দেখে মানে কি বলবো, পুরো মনে যেন একটা শান্তি যাকে বলে। তবে আমি ওখানে একটা জিনিস লক্ষ্য করলাম যে জগন্নাথ আর কৃষ্ণকে সবাই ডাইরেক্টলি মাথা ঠেকায় না, বরং সাইড হয়ে মাথাটা ঠেকায়, যেখানে আপনারা এই ভিডিওটাকে দেখে বুঝতেই পারছেন। তারপর আর একটুখানি এগিয়ে আমরা টোটোতে চেপে ইস্কন মন্দিরের দিকে এগিয়ে গেছিলাম। ওখানে অনেক লোক আপনাদের থেকে অনেক রকমের দাম চাইবে, কিন্তু আমি বলে দিচ্ছি ওখানে মাত্র 10 টাকাই ভাড়া মন্দির অবধি যাওয়ার জন্য। প্রথমে আমাদেরকে একজন বলেছিল 100 টাকা, তারপর বললো 80 টাকা। তারপর আমরা যেহেতু 6 জন ছিলাম, দিয়ে একজন পারফেক্টলি দাম বললো 60 টাকা। যেতে যেতে ওখানে অনেকগুলো মন্দির রাস্তায় পড়েছিল, আমরা মন্দির দেখতে দেখতে যাচ্ছিলাম। ঘাট থেকে মন্দির মোটামুটি 1 কিলোমিটার মতন। দেখতে দেখতেই আমাদের ইস্কন টেম্পল চলে এসেছিল, আর আমরা দূর থেকেই ঠিক দেখতে পাচ্ছিলাম। দেখে তো আমরা খুবই মজা পাচ্ছিলাম, এক্সাইটেড হয়ে গেছিলাম। কি দুর্দান্ত তো দেখতে মন্দিরটা, ওয়াও। আর এই হলো ইস্কন টেম্পলের এন্ট্রি গেট, আর ওখানে আরেকটা মন্দির আছে। তো সবার আগে আমরা ইস্কন টেম্পলে না ঢুকে সাইড ভিউগুলো একটু দেখে নিয়েছিলাম। সাইড ভিউ বলতে বাকি যেখানে ঘোরার জায়গা আছে ওখানে ঘুরে নিয়েছিলাম। তো ওখানে আমাদের টোটো ভাড়া নিল 250 টাকা। সাইড ভিউ দেখতে যাওয়ার আগে আমরা ভোগের টোকেনটা নিয়ে নিয়েছিলাম, আমরা নিয়েছিলাম 80 টাকা। তো ভোগের ব্যাপারে আমি একটু পরে জানাচ্ছি। তো তার আগে জানাই যে এইটা হলো সেই গাছ যেটা হচ্ছে 500 বছর আগে শ্রী চৈতন্য মহাপ্রভু লাগিয়েছিলেন। এখানে অনেক হনুমানও আসে, আর হনুমানকে অনেকে
অনেক কিছু খেতেও দেয়, কিন্তু 12টার পর দরজাটা বন্ধ হয়ে যায়। আমরা যখন গেছিলাম তখন 12টা অলরেডি বেজে গেছিলো আর হনুমানরাও চলে গেছিলো, দরজাটাও বন্ধ হয়ে গেছিলো। তারপর চলে গেছিলাম আমরা এক রাজবাড়ি, মানে ভাঙা রাজবাড়ি, ওটা কার রাজবাড়ি আমি ঠিক সেটাও জানি না। আপনারা ওখানে যাবেন, ওখানে গিয়ে আপনাদের খুবই ভালো লাগবে। ওখানে ছবি তুলবেন, ভিডিও তুলবেন, ওখানে যথেষ্ট ভালো ভালো ভিউ আছে। ওখানে ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফি করার জন্য খুব ভালো স্পেস আছে। তারপর চলে গেলাম আমরা মায়াপুর শ্রী চৈতন্য মঠ। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রভু শ্রীলপাদের সমাধি মন্দির। ঠিক এই মন্দিরটার পিছনেই একটা কুণ্ড আছে যেটাকে খুবই সুন্দর, ওখানে খুব বড় বড় মাছ আছে। আর এখানে আমরা যখন গেলাম তখন হনুমানও ওখানে বসেছিল, এত সুন্দর লাগছিল দেখতে আমি কি বলবো। আর মাছগুলোও বেশ বড় বড়, মাছগুলো দেখে আমি ওখানে কিছুক্ষণ বসলাম। ওখানে খুব শান্তি আর খুব নিস্তব্ধ এরিয়া, আপনারা ওখানে গিয়ে কিছুক্ষণ বসবেন আর আপনাদের মনে খুব শান্তি লাগবে। এই যে জুম করে আমি মাছগুলো আপনাদেরকে দেখাচ্ছি, আশা করি একটু হলেও বুঝতে পারছেন। আমি ঠিক জানি না যে দেখতে পাচ্ছেন কি না, কিন্তু হয়তো হালকা হালকা দেখতে পাচ্ছেন মাছগুলোকে। তারপর একটু এদিক ওদিক দেখার পর আমি লক্ষ্য করলাম যে ওখানে অনেকগুলো হনুমানগুলো ওখানে বসে রয়েছে, মানে হনুমানের পরিবার ওখানে খেলছে, লাফাচ্ছে, ঝুলছে। বেশ দেখতে আমার খুব মজা লাগছিলো। এই মন্দিরটা বেশ অনেকটা এরিয়া নিয়ে। তারপর ওখান দিয়ে আমরা এগোলাম, এগিয়ে ওখানে আর একটা কার সমাধি মন্দির ছিল, আমি ঠিক নামটা ভুলে গেছি যে কার সমাধি মন্দির ছিল, কিন্তু ওখানে ছিল। আর ওখান থেকে এগিয়ে আমরা একটা গৌশালাতেও গেছিলাম, এই যে সেই গৌশালাতে যাওয়ার রাস্তাটা। তারপর ওখান থেকে ঘুরে আমরা টোটোতে করে আবার মন্দিরের দিকে এগিয়ে গেছিলাম। আমরা আর রাস্তায় কোনো জায়গায় দাঁড়াইনি, কারণ এক তো লেট হয়ে গেছিলো, 12টা বেজে গেছিলো আর সব মন্দির বন্ধ ছিল, তো ফালতু ওখানে দাঁড়িয়ে লাভ ছিল না। তাই আমরা সোজা আমাদের ইস্কন টেম্পলের দিকে এগিয়ে গেছিলাম ভোগের জন্য, কারণ আমাদের ভোগ পাওয়ার সময়টাও চলে যাচ্ছিলো। এই হলো সেই গেট নাম্বার 4। আপনারা গেট নাম্বার 4 থেকে যেতে পারবেন ভোগের, যেখানে আমরা ভোগ পাবো সেখানে। সকাল 11টা থেকে 1টা অবধি ভোগের টোকেনটা দেয়। টোকেন হয় 3 রকম, একটা 100, একটা 80 আর একটা বোধহয় 60। আর এগুলোর মধ্যে খুব একটা তফাৎ নেই, তফাৎটা খালি এটাই, যেটা 100 টাকার হবে সেটা হচ্ছে ভিআইপিদের জন্য, মানে ওখানে এসি ঠেসি থাকবে আর এক্সট্রা কিছু খাবার থাকবে না, খালি ওই মিষ্টি ফিষ্টিগুলো একটু থাকবে। তো এটা হলো সেই বিল্ডিং যেখানে 100 টাকার ভোগ পাওয়া যায়, আর এটার সাথে হোটেলটাও অ্যাটাচ আছে। আর এটারই পাশে ঠিক ইস্কন টেম্পলটা আমরা ক্লিয়ারলি দেখতে পারবো। তো আমরা যাবো গদা ভবন, যেখানে হচ্ছে 80 টাকার ভোগ পাওয়া যায়। তো এখান থেকে একটুখানি এগিয়ে ডান দিকে সেই রাস্তাটা, এই যে সেই ডান দিকের রাস্তাটা, তো এখান থেকেই আমরা সোজাসুজি গিয়ে আমরা মায়াপুরের সেই মন্দিরটা দেখতে পারবো। এই যে সেই মন্দির, আর ঠিক এর উল্টো দিকে এই যে গদা ভবন। তো এইখানেই গোপী ড্রেসের কিছু কিছু দোকানও আছে। তো আমি আপনাদেরকে বলবো যে এখান থেকে গোপী ড্রেস না নিয়ে মন্দিরের ওখানে কিছু এরিয়াতে ওখানে অনেকগুলো গোপী ড্রেস আছে, আপনারা ওখান থেকে গোপী ড্রেস নিতে পারেন। তো এই যে আমরা চলে যাচ্ছি এখন ভোগটা খেতে, আমাদের টাইম হচ্ছে 2:30 অবধি। তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এতটা বড় স্পেস আছে, এখানে কত সবাই মিলে এখানে খেতে পারবে। আমরা যেই টাইমে গেছিলাম সেখানে অতটাও ভিড় ছিল না। সবাই বলে নাকি ওখানে ভোগ খেতে গিয়ে অনেক ভিড় হয়, বাট লাকিলি আমরা যেই টাইমে গেছিলাম তখন অত বেশি ভিড় ছিল না। আর ভোগের খাবারটা দেখে ভাই যা দারুণ লাগছিল, ওখানে টেস্ট আর যেমনি স্মেল তেমনি টেস্ট, দেখতেও তেমনি। সত্যি বাবা, খেয়ে মনে হচ্ছিল না অমৃত খেয়ে ফেলেছি। এই ভোগটা খাবার পরেই বোঝা গেল যে না ভাই, ভোগের খাবার সত্যি দারুণ খেতে হয়। এখানে ভোগে তো ঠাকুরের আশীর্বাদ থাকেই থাকে, আমি এই খেয়ে বুঝেই গেছিলাম। সামান্য এক ডাল খাওয়ার পর আমার মুখে রস চলে এসেছিলো, মানে কি বলবো, শুনতে একটু হাস্যকর কিন্তু কিছু করার নেই। তারপর খাওয়া দাওয়া করার পর মন্দিরটা যেহেতু বন্ধ হয়ে গেছিলো, তাই আমরা ওখান থেকে রেস্ট করার জন্য একটা রুম নিয়ে নিই। আসলে 2টো রুম নিই, ওখানে ছেলে মেয়ে একসাথে থাকা যায় না, একটা রুম 100 টাকার। তো ওই গদা ভবনের ওখান থেকে সোজাসুজি চলে এলেই আমরা চৈতন্য ভবন রিসেপশনে চলে আসতে পারবো। এই হলো সেই রিসেপশন, এখান থেকেই আমরা 100 টাকার রুমের সেই টিকিটটা নেব।
তো এই হলো সেই হোটেল, যেটা কি 100 টাকার রুম। তো এইখানে আপনারা আসবেন, সেই আমি যেটা বললাম যে গেট নাম্বার 4 থেকে একটুখানি এগিয়ে এসে ডান দিকে যে রাস্তাটা পড়বে, ঠিক ডান দিকে রাস্তাটা পড়বে যে প্রথম যেই বেড়ার বাড়ির একটা আপনারা হোটেল মতন দেখতে পারবেন, সেটাই হচ্ছে এই 100 টাকার রুম, দ্য চিপেস্ট প্রাইস। আমরা যেহেতু থাকবো না, ওই জন্যই আমরা এই রুমটা নিয়েছিলাম, তো সেটার জন্য খুবই ভালো। কিন্তু আপনারা যদি থাকেন তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে এই রুমটা না নিতে। তো আপনাদেরকে জাস্ট আমি ভেতর থেকে রুমটা দেখাই যে কীরকম রুমটা। তো দেখুন, এই হলো সেই রুম, ভেতরের বেড়ার। আমি জীবনে বেড়ার বাড়ি কোনোদিন এক্সপিরিয়েন্স করিনি, তো এইখানে ঢুকে আমি বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি বেড়ার বাড়ি কতটা কষ্টকর। টালির চাল আর প্রাইভেসি বলে কিছুই নেই এখানে। এ পার থেকে ও পার দেখা যাবে, মানে পাশের রুমে কি হচ্ছে কি না হচ্ছে আমি ওখানে ফুটো ফাটা দিয়ে সবই দেখতে পারবো। তারপর ওখানে কিছুক্ষণ রেস্ট করার পর আমি বেরিয়ে পড়েছিলাম গোপী ড্রেস কেনার জন্য, যেটা কি ওখানে সব থেকে ফেমাস। ওখানে মায়াপুরে গিয়ে যদি আপনারা গোপী ড্রেস না কেনেন তাহলে গিয়ে আপনাদের কোনো লাভ নেই। আপনারা গোপী ড্রেস অবশ্যই কিনবেন, ওখানে খুবই সুন্দর সুন্দর কালেকশন আর খুবই রিজনেবল প্রাইসে আপনারা গোপী ড্রেস পেয়ে যাবেন। আর এইটা হচ্ছে থিয়েটার, যেটা হচ্ছে ফুল ডোম থিয়েটার। এখানে আপনারা শ্রী চৈতন্য মহাপ্রভুর ফিল্ম দেখতে পারবেন। ফিল্ম বলতে কেমন কি ওনার কোনো ঘটনা হয়তো দেখাবে। আমি ওখানে ঢুকিনি, তো 4টে থেকে ওখানে একটা কীর্তন শুরু হয়, সেই কীর্তন দেখার জন্য আমি খুবই ওখানে তাড়াহুড়ো করছিলাম গোপী ড্রেস কেনার জন্য। দিয়ে আমরা ওখানে গোপী ড্রেস কিনলাম। আমি একটা 600 টাকার গোপী ড্রেস কিনেছি, খুবই দারুণ, মানে 5 মিটার লেন্থের ঘের। আর একটা সিঙ্গেল স্কার্ট কিনে নিয়েছিলাম, মানে গোপী ড্রেসের স্কার্ট, যেটা হচ্ছে 300 টাকা। তারপর কেনাকাটি করার পর ওখানে 4টের সময় একটা কীর্তন হয়, আমি কীর্তন দেখতে চলে গেছিলাম। তো ফোন যেহেতু অ্যালাউ করেনি তাই আমি ভিডিও করতে পারিনি। তারপর মোটামুটি আমি ওখান থেকে 5টার সময় বেরিয়ে পড়েছিলাম, বাড়ির জন্য মহাপ্রসাদ কিনে নিয়েছিলাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনাদের ভিডিওটা কীরকম লাগলো, আর এরকমই ভিডিও দেখার জন্য আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে, ততদিনের জন্য টাটা।